শুরুতেই আমরা দেখি ওয়েসলি নামের এক ব্যক্তি যেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তবে তার শত্রু কোনো মানুষ নয়, নিজের বাড়িটাকে সে একেবারে দুর্গে পরিণত করেছে। চারপাশে একের পর এক প্রাণঘাতী ফাঁদ পেতে রাখছে, বাড়ির প্রতিটি কোণ নজরদারিতে রাখতে লাগাচ্ছে ক্যামেরা, এমনকি ছাদের উপর বিছিয়ে দিচ্ছে ধারালো কাঁটাতার, যেন কোনো কিছুই তার অজান্তে ভেতরে ঢুকতে না পারে। তার প্রতিটি কাজে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে, সে ভয় পাচ্ছে। আর সেই ভয়টা সাধারণ কোনো বিপদের নয়, এমন কিছু যার জন্য সে অনেক আগ থেকেই প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই পাশের বাড়ি থেকে ভেসে আসে একের পর এক গুলির শব্দ। এক মুহূর্ত দেরি না করে ওয়েসলি ছুটে যায় সেখানে, কিন্তু গিয়ে যা দেখে তাতে সে আরো বিরক্ত হয়ে ওঠে। তার প্রতিবেশী কোডি দিব্যি দাঁড়িয়ে সেখানে শুটিং প্র্যাকটিস করছে। ওয়েসলি রাগে চিৎকার করে ওঠে, এইভাবে গুলি চালানো বন্ধ করো, আশেপাশে এখন মানুষ আছে, বাচ্চারাও রাস্তায় ঘুরছে, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। কিন্তু কোডির মুখে কোনো ভয় নেই, বরং সে হেসে বলে, আজ গুলি চালানো না শিখলে কাল বাঁচতে পারবো না। তুমি কি জানো না, খুব শীঘ্রই সে রাত ফিরে আসতে চলেছে। ওয়েসলি জানতো তাকে বুঝিয়ে কোনো লাভ নেই, তাই আর তর্ক না বাড়িয়ে সে নিজের বাড়ি ফিরে আসে। এখানে কোডি ছিল ওয়েসলির প্রতিবেশী এবং একজন চরম সার্ভাইভালিস্ট। সরকারকে বিশ্বাস না করে সে নিজের নিয়মে বাঁচতে চাইতো, আর সেই মানসিকতায় তাকে সবচেয়ে বিপজ্জনক চরিত্রগুলোর একটিতে পরিণত করে তোলে। তো ওয়েসলি বাড়িতে ঢুকেই সে নিজেকে নিশ্চিত করে নেয়, সব দরজা জানালা শক্তভাবে বন্ধ হয়েছে কিনা সে চেক করে নেয়। এরপর সে তার নিজের ভাবি লুসির দিকে তাকিয়ে একে একে কয়েকটা নিয়ম মনে করিয়ে দেয়। কেউ ডাকলে দরজা খুলবে না, অপ্রয়োজনীয় কোনো শব্দ করবে না, আর যাই ঘটুক নিজের অবস্থান কারো কাছে প্রকাশ করা যাবে না। এমনকি যদি নিজের বা ছোট্ট এমার জীবন বাঁচাতে গুলি চালানোর প্রয়োজন হয়, তাহলেও এক সেকেন্ডের জন্য দ্বিধা করা যাবে না। এখানে এমা হচ্ছে তার ভাতিজি। কথাগুলো বলার সময় তার কণ্ঠে আতঙ্কের চেয়ে সতর্কতাই বেশি ছিল, যেন সে জানে সামনে কি ভয়াবহ সময় অপেক্ষা করছে। এখানে ওয়েসলি একজন প্রাক্তন মিলিটারি অফিসার, যিনি বর্তমানে একজন দক্ষ মলিকুলার বায়োলজিস্ট হিসেবে কাজ করছেন। গত বছরের সুপার মুনে নিজের ভাইকে হারানোর পর থেকে সে শুধু একটি লক্ষ্যই নিয়ে বেঁচে আছে, যে কোনো মূল্যে নিজের ভাবি আর ছোট্ট ভাইজিকে রক্ষা করা। এরপর পুরো পরিবার নীরবে একটি ছবির সামনে গিয়ে দাঁড়ায়। ছবিটা ছিল লুসির স্বামী শনের, যিনি আজ আর বেঁচে নেই। তবে তার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, বরং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিভীষিকাময় রাতের শিকার হয়েছিলেন তিনি। 1 বছর আগে আকাশে দেখা গিয়েছিল এক রহস্যময় সুপার মুন, আর সে চাঁদের আলো ছড়িয়ে পড়ার পরই পুরো পৃথিবী নরকে রূপান্তরিত হয়। যে মানুষই সে চাঁদের আলোর সংস্পর্শে এসেছিল, সে সরাসরি আক্রান্ত হয়েছিল। তার শরীরে শুরু হয় ভয়ঙ্কর মিউটেশন, আর কয়েক মুহূর্তের মধ্যেই তারা হারিয়ে ফেলেছিল নিজের মনুষ্যত্ব, নিজের আবেগ এবং নিজের বিবেক, আর রূপ নিয়েছিল এক রক্তপিপাসু হিংস্র নেকড়ে মানবে। লুসির স্বামীও সে রাতের শিকার হয়েছিল, আর সে রাত থেকে তার স্বামী আর তার কাছে ফিরে আসতে পারেনি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর খবর ছিল অন্য। বিজ্ঞানীদের সর্বশেষ গবেষণা বলছে সে অভিশপ্ত সুপার মুন আবারও পৃথিবীর আকাশে দেখা দিতে চলেছে। আর যদি সেটা সত্য হয়, তাহলে গত বছরের সে রক্তাক্ত রাত আবারও ফিরে আসবে। এই একটি ঘোষণায় পুরো পৃথিবীকে আতঙ্কে ডুবিয়ে দেয়। শহরের মানুষ নিরাপদ আশ্রয় খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে, কারণ কেউ জানে না রাত নামার পর কে মানুষ থাকবে আর কেই নেকড়ে মানবে রূপান্তরিত হবে। এদিকে ওয়েসলি বাড়ি থেকে বের হওয়ার আগে সে শেষবারের মতো তার ভাবি লুসি আর ছোট্ট এমার দিকে তাকায়। তারপর রওনা দেয় জরুরি প্রেস কনফারেন্সের উদ্দেশ্যে। রাস্তায় বের হতেই সে দেখে পুরো শহর বিশৃঙ্খলায় ডুবে গেছে। চারদিকে মানুষরা ছুটাছুটি করছে, ভয়, চিৎকার, প্রত্যেকে চেষ্টা করছে রাত নামার আগেই কোনো নিরাপদ জায়গায় পৌঁছে যেতে। কিন্তু ওয়েসলি এসব উপেক্ষা করে সোজা কনফারেন্স ভেন্যুর দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর সে সেখানে পৌঁছায়। প্রেস কনফারেন্সে ইতিমধ্যে উপস্থিত বিশ্বের বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম, সরকারি কর্মকর্তা এবং সায়েন্টিস্টরা। ঠিক তখনই টিমের প্রধান ডক্টর অ্যারান্ডা মঞ্চে ওঠে ওয়েসলিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি জানান ওয়েসলি গ্লোবাল র্যাপিড রেসপন্স টিমের নেতৃত্ব দিচ্ছেন। এরপর তিনি বাকি টিম মেম্বারদেরও পরিচয় করিয়ে দেন। ইভান, যিনি সেকেন্ড ইন কমান্ড, আর এমি, দলের প্রধান বিহেভিয়ারাল এক্সপার্ট। কিন্তু এই কনফারেন্সে তারা এমন এক তথ্য প্রকাশ করতে যাচ্ছে যা শুনে পুরো পৃথিবীর মানুষের জীবন চিরতরে বদলে যেতে পারে। এরপর ডক্টর অ্যারান্ডা পুরো বিশ্বের উদ্দেশ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করেন। তিনি জানান এই সুপারমুন আসলে কোনো সাধারণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয়,
এর আলো মানুষের শরীরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ডিএনএ অস্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। আর সেই প্রতিক্রিয়ার ফলেই একজন স্বাভাবিক মানুষ ধীরে ধীরে রূপান্তরিত হয় এক রক্তপিপাসু নেকড়ে মানবে। তবে এবার বিজ্ঞানীরা হাত গুটিয়ে বসে নেই। প্রায় 1 বছর ধরে গবেষণা করে তারা তৈরি করেছে একটি বিশেষ প্রতিরক্ষামূলক সিরাম, যার নাম মুনস্ক্রিন। তাদের বিশ্বাস, এই সিরাম মানুষের শরীর আর সুপারমুনের ক্ষতিকর আলোর মাঝখানে একটি অদৃশ্য সুরক্ষা স্তর তৈরি করবে। যদি এটি সফল হয় তাহলে হয়তো মানব জাতি প্রথমবারের মতো এই অভিশাপের বিরুদ্ধে লড়াই করার সুযোগ পাবে। সবশেষে ডক্টর অ্যারান্ডা সবার উদ্দেশ্যে একটি কঠোর নির্দেশ দেন। রাত নামার পর কেউ কোনো অবস্থাতেই ঘর থেকে বের হবেন না, কারণ একবার যদি চাঁদের আলো শরীরে লাগে তাহলে আর ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই। এদিকে লুসির বাড়িতে এসে হাজির হয় তাদের প্রতিবেশী রেগান। সে ছোট্ট এমার জন্য কিছু চকলেট নিয়ে এসেছে। ভয়ের এই পরিবেশে অন্তত মেয়েটার মুখে একটু হাসি ফোটানোর শেষ চেষ্টা করেছিল সে। এর বদলে লুসিও তাকে কয়েকটি জরুরি জিনিস দিয়ে সাবধানে বাড়ি ফিরতে বলে। তাদের কথাবার্তা খুবই স্বাভাবিক ছিল, কিন্তু দুজনের চোখেই ছিল আতঙ্ক, কারণ তারা জানতো আজকের রাতটা হয়তো অনেকের জীবনের জন্য শেষ রাত হতে চলেছে। অন্যদিকে গবেষণা কেন্দ্রে তখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বিজ্ঞানী, সেনাবাহিনী আর নিরাপত্তা বাহিনী সবাই নিজ নিজ দায়িত্বে ব্যস্ত। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন স্বেচ্ছাসেবককে পরীক্ষার জন্য নিয়ে আসা হয়। আজ তাদের উপরই নির্ভর করছে পুরো পরীক্ষার ভবিষ্যৎ। যদি মুনস্ক্রিন কাজ করে তাহলে হয়তো কোটি কোটি মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। স্বেচ্ছাসেবকদের মধ্যে একজন ছিল মাইলস, আর সে কোনো সাধারণ মানুষ নয়, সে বিজ্ঞানী এমির স্বামী। তাই এই পরীক্ষা শুধু বৈজ্ঞানিক নয়, এটা এমির জন্য ছিল ব্যক্তিগত ও ভালোবাসার মানুষের জীবন ঝুঁকির ব্যাপারও বটে। নিরাপত্তার জন্য মাইলসকে মোটা লোহার শিকলে বেঁধে বিশাল স্টিলের খাঁচার ভেতরে আটকে রাখা হয়, যাতে করে কোনো প্রকার দুর্ঘটনা ঘটলেও সে বাইরে বের হতে না পারে। এদিকে সূর্য ধীরে ধীরে দিগন্তের আড়ালে মিলিয়ে যেতে থাকে, আর পুরো পৃথিবী অপেক্ষা করতে থাকে সেই ভয়ঙ্কর মুহূর্তটির জন্য। ওয়েসলি ও তার টিম বিশেষ প্রোটেক্টিভ স্যুট পরে নেয়। এই স্যুট তাদের শরীরকে সরাসরি সুপারমুনের আলো থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। এরপর তারা পরীক্ষা কক্ষে প্রবেশ করে। সেখানে মাইলস ছাড়াও আরো 3 জন স্বেচ্ছাসেবক অপেক্ষা করছিল। পরীক্ষা শুরু হওয়ার আগে সবার চোখে মুনস্ক্রিনের বিশেষ ড্রপ দেওয়া হয়। এরপর পুরো শরীরে স্প্রে করা হয় সেই সিরাম। সব প্রস্তুতি শেষ, এখন শুধু অপেক্ষা সুপারমুনের। কিছুক্ষণ পর পরীক্ষা কক্ষের বিশাল ছাদ ধীরে ধীরে খুলতে শুরু করে, আর আকাশ জুড়ে ভেসে ওঠে সেই অভিশপ্ত চাঁদ। মুহূর্তের মধ্যেই পুরো কক্ষ নিস্তব্ধ হয়ে যায়। সবার চোখ একটাই প্রশ্নে আটকে ছিল, সিরাম কি সত্যি কাজ করবে তো? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড পার হয়ে যায়, কিন্তু অবাক করার বিষয় হলো কোনো পরিবর্তন দেখা গেল না। স্বেচ্ছাসেবকরা সবাই স্বাভাবিকই রয়ে গেল। এটা দেখে পুরো ল্যাব আনন্দে ফেটে পড়ে। মনে হচ্ছিল তারা অবশেষে অসম্ভবকে সম্ভব করে ফেলেছে। এই সুযোগে ওয়েসলি আর ডক্টর অ্যারান্ডা তাদের রক্তের নমুনা পরীক্ষা করতে শুরু করেন। পরীক্ষায় তারা জানতে পারেন এই মিউটেশন আসলে শরীরের এক ধরনের ইমিউন প্রতিক্রিয়া, যেটা শুধু সুপারমুনের আলো পেলেই সক্রিয় হয়ে ওঠে। কিন্তু ঠিক তখনই সবকিছু উলটপালট হয়ে যায়। মাইলসের শরীর হঠাৎ কাঁপতে শুরু করে, তার শিরাগুলো ফুলে ওঠে, হাড় ভাঙার বিকট শব্দে পুরো ল্যাব কেঁপে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যেই স্পষ্ট হয়ে যায় মুনস্ক্রিন ব্যর্থ হয়েছে। আরো ভয়ঙ্কর বিষয় হলো সিরামটি মাত্র 1 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে, অর্থাৎ 1 ঘন্টা পরে তার কার্যকারিতা শেষ হয়ে যায়। এদিকে বাকি স্বেচ্ছাসেবকদের শরীরেও একই পরিবর্তন শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝে এমির সঙ্গে সঙ্গে পরীক্ষা কক্ষের ছাদ বন্ধ করার নির্দেশ দেয়। ইভান শেষ চেষ্টা হিসেবে আবার মাইলসের শরীরে সিরাম স্প্রে করতে এগিয়ে যায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সম্পূর্ণ রূপান্তরিত মাইলস খাঁচার ফাঁক দিয়ে বিশাল থাবা বের করে যন্ত্রটিকে এমন জোরে আঘাত করে যে সেটি ছিটকে গিয়ে অন্য মেশিনের উপর আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই পুরো ল্যাব শর্ট সার্কিট শুরু হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, আর ছাদ সেটা আর পুরোপুরি বন্ধ হতে পারে না। ছাদের ফাঁক দিয়ে সুপারমুনের আলো সরাসরি ভেতরে ঢুকে পড়ে, আর তারপর যা হওয়ার তাই হলো। এই ভয়ঙ্কর ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিল না। মুহূর্তের মধ্যে সব স্বেচ্ছাসেবক রক্তপিপাসু নেকড়ে মানবে রূপান্তরিত হয়। চারদিকে বিস্ফোরণ, আগুন, ভাঙচুর আর মানুষের চিৎকার। পুরো গবেষণা কেন্দ্র কয়েক সেকেন্ডের মধ্যেই যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত হয়। প্রাণ বাঁচাতে সবাই এদিক ওদিক ছুটতে শুরু করে। ঠিক সেই বিশৃঙ্খলার মধ্যেই একটি বিস্ফোরণ ধাক্কায় ডক্টর অ্যারান্ডার প্রোটেক্টিভ স্যুট ছিঁড়ে যায়। সুপারমুনের আলো সরাসরি তার শরীরে পড়ে। ওয়েসলি বুঝতে পারে কিছু একটা হতে চলেছে। সে মরিয়া হয়ে ডক্টর অ্যারান্ডাকে চেপে ধরে রাখার চেষ্টা করে। অন্যদিকে ইভান দৌড়ে যায় চেতনানাশক ইঞ্জেকশন আনতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডক্টর অ্যারান্ডার শরীর বিকৃত হতে শুরু করে। তার হাড়, পেশি আর পুরো দেহ অস্বাভাবিকভাবে ফুলে ওঠে। একসময় স্যুট ছিঁড়ে বেরিয়ে
আসে বিশালাকার এক নেকড়ে মানব। কেউ প্রতিক্রিয়া জানানোর আগেই সে ঝাঁপিয়ে পড়ে ইভানের উপর। তার ধারালো নখের এক আঘাতেই ইভান মাটিতে লুটিয়ে পড়ে। আতঙ্কে একজন বিজ্ঞানী গুলি চালিয়ে দেয়, আর সেই সুযোগে মিউটেটেড ডক্টর আরান্ডা অন্ধকারের মধ্যে পালিয়ে যায়। কিন্তু সেই একটি গুলির শব্দই নতুন বিপদ ডেকে আনে, কারণ গুলির আঘাতে ল্যাবের আরো কয়েকটি খাঁচা খুলে যায়, আর এবার সত্যিকার দুঃস্বপ্ন শুরু। পরের মুহূর্তেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একের পর এক খাঁচা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সব নেকড়ে মানব মুক্ত হয়ে পড়ে। তারা আর কোনো সুযোগ দেয়নি, সরাসরি ঝাঁপিয়ে পড়ে ল্যাবের বিজ্ঞানী আর নিরাপত্তা রক্ষীদের উপর। চারদিকে শুধু গুলির শব্দ, চিৎকার আর ধ্বংসের তাণ্ডব। এই বিশৃঙ্খলার মধ্যেই ওয়েসলি আর এমি গুরুতর আহত ইভানকে কোনো মতো টেনে ইনফার্মারের একটি নিরাপদ কক্ষে নিয়ে আসে। দুজনেই মরিয়া হয়ে তার চিকিৎসা শুরু করে, কিন্তু ইভানের শরীর থেকে এতটাই রক্ত বের হয়ে গিয়েছিল যে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিজেদের চোখের সামনে এতদিনের পরিচিত সহকর্মীকে হারিয়ে এমি আর ওয়েসলি পুরোপুরি ভেঙে পড়ে। কয়েক মুহূর্ত কেউ কোনো কথাই বলতে পারেন। নীরবতাটা ভাঙে এমি। কাপা গলায় সে বলে, আমাদের এখানে লুকিয়ে থাকা উচিত, হয়তো কেউ এসে আমাদের উদ্ধার করবে। কিন্তু ওয়েসলি মাথা নেড়ে কঠিন সত্যটা জানিয়ে দেয়, এখানে কেউ আসবে না। বেশিরভাগ স্টাফ ইতিমধ্যেই এই ফ্যাসিলিটি ছেড়ে পালিয়ে গেছে। এখন যদি তারা বাঁচতে চায় তাহলে নিজেদের জীবন নিজেদেরকেই বাঁচাতে হবে। অন্যদিকে শহরে লুসি আর ছোট্ট এমা ঘরের ভেতর নিজেদের আটকে রেখেছে। হঠাৎ করেই পুরো এলাকার বিদ্যুৎ অস্বাভাবিকভাবে ওঠানামা করতে শুরু করে। লাইট বারবার জ্বলছে, নিভছে, আবারও জ্বলছে। এটা দেখেই লুসির বুক ধড়ফড় করে ওঠে। এদিকে প্রতিবেশী রেগান তখন নিজের বাড়িতে মায়ের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসে না। ঠিক তখনই তার পেছনের অন্ধকারে বিশাল এক ছায়ামূর্তি নড়ে ওঠে। ধীরে ধীরে সেটা তার দিকেই এগিয়ে আসতে থাকে। ওদিকে লুসি নিরাপত্তা ক্যামেরায় চারপাশ পর্যবেক্ষণ করছিল। হঠাৎ সে দেখতে পায় একটি বিশাল নেকড়ে মানব অবিশ্বাস্য গতিতে ছুটে এসে বাড়ির সামনের একটি গাছে উঠে বসেছে। এই দৃশ্য দেখে প্রতিবেশী কোডি জানলা খুলেই গুলি চালানো শুরু করে, কিন্তু একটিও গুলি লক্ষ্যভেদ করতে পারে না। বরং পরের মুহূর্তেই দানবটি জানালার কাঁচ ভেঙে ঘরের ভেতর ঢুকে পড়ে, আর সেই সঙ্গে সুপারমুনের আলোও ঘরের মধ্যে প্রবেশ করে। চাঁদের আলো করের শরীরে পড়তেই শুরু হয় ভয়ঙ্কর পরিবর্তন। তার হাড়গুলো বিকৃত হতে থাকে, শরীর ফুলে ওঠে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেও রূপ নেয় এক হিংস্র নেকড়ে মানবে। এদিকে ওয়েসলি আর এমি ল্যাবের ভেতর নিঃশব্দের সামনে এগোচ্ছিল। তাদের লক্ষ্য ছিল বেঁচে থাকা। হাঁটতে হাঁটতেই তারা পৌঁছে যায় অস্ত্রাগারে। সেখান থেকে ভারী অস্ত্র, অতিরিক্ত গুলি আর প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নেয়। এরপর দুজন আবার চোখে মনস্ক্রিন ড্রপ ব্যবহার করে, শরীরের খোলা অংশেও সিরামে স্প্রে করে নেয়। সবশেষে তাদের ঘড়িতে ঠিক 60 মিনিটের কাউন্টডাউন চালু করে দেয়, কারণ তারা জানে এই 60 মিনিট শেষ হলেই সিরামের সুরক্ষাও শেষ হয়ে যাবে, আর তখন তাদের জীবনের খেলাও শেষ করে দিতে এক ফোঁটা চাঁদের আলোই যথেষ্ট। বের হওয়ার আগে ওয়েসলি এমির দিকে তাকিয়ে একটি প্রতিশ্রুতি নেয়, যদি তাদের মধ্যে কেউ সংক্রমিত হয়ে যায় তাহলে অন্যজন যেন এক মুহূর্ত দেরি না করে সরাসরি গুলি চালায়। ব্যাপারটা কঠিন হলেও এটাই হবে শেষ দয়া। সব প্রস্তুতি শেষ করে তারা বাইরে পা রাখতেই সামনে এসে দাঁড়ায় মাইলস, যে এখন আর মানুষ নেই, সম্পূর্ণ রক্ত পিপাসু এক দানব। মাইলস তাদের দিকে ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই এমি পাশের একটি বৈদ্যুতিক ভালভে গুলি করে। ভালভটি বিস্ফোরিত হতেই চারদিকে বিদ্যুতের তীব্র স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। হঠাৎ ঘটে যাওয়া আচমকা ঘটনায় কয়েক সেকেন্ডের জন্য থমকে যায় মাইলস, আর সেই ছোট্ট সুযোগটায় কাজে লাগিয়ে ওয়েসলি আর এমি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অবশেষে তারা পার্কিং লটে পৌঁছে নিজেদের গাড়িতে উঠে বসে। গাড়ি ছুটতে শুরু করতেই ওয়েসলি ফোন করে লুসিকে। লুসি কাপা কণ্ঠে বাড়ির বাইরের ভয়াবহ পরিস্থিতির কথা জানায়, আর ঠিক তখনই তাদের দরজায় জোরে জোরে ধাক্কা পড়তে শুরু করে। বাইরে দাঁড়িয়ে ছিল রেগান। সে কাঁদতে কাঁদতে দরজা খুলতে অনুরোধ করছিল। লুসি তাকে সাহায্য করতে চাইছিল, কিন্তু ফোনের ওপাশ থেকে ওয়েসলি বারবার চিৎকার করে বলছিল, খবরদার, একদম দরজা খুলবে না। যাই হোক, দরজা খোলা যাবে না। পরের মুহূর্তে ক্যামেরায় দেখা যায় একটি নেকড়ে মানব পেছন থেকে রেগানের উপর ঝাঁপিয়ে পড়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই রেগানের গল্প সেখানেই শেষ হয়ে যায়। এই দৃশ্যের ধাক্কায় ওয়েসলির মনোযোগ ভেঙে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি সোজা গিয়ে ধাক্কা খায় একটি বাসে। প্রচন্ড সংঘর্ষে ফোন লাইনও কেটে যায়। ওদিকে লুসি এবার ক্যামেরায় স্পষ্ট দেখতে পায় রেগানকে যে দানবটি হত্যা করেছিল সে আর কেউ নয়, সেটা হচ্ছে মিউটেটেড কোডি। দানবটি এবার বেড়ার গায়ে আঘাত করে বিদ্যুৎ সংযোগ নষ্ট করার চেষ্টা করছিল। আর বিষয়টি বুঝতে পেরে লুসির সঙ্গে সঙ্গে বাড়ির পেপার স্প্রে নিরাপত্তা ব্যবস্থা চালু করে দেয়। তীব্র স্প্রের আঘাতেই মিউটেটেড কোডি কয়েক কদম পিছিয়ে যায়।
এদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল, আর 1 সেকেন্ড দেরি করলেও তারা সেখানে জীবন্ত পড়ে মরত। কোনো মতে দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে ওয়েসলি আর এমি। এখন তাদের সামনে আর কোনো যানবাহন নেই, পায়ে হেঁটেই বাকি পথ এগোতে হবে। তাই তারা নিঃশব্দে অন্ধকারের মধ্যে এগোতে থাকে। কিছু দূর যেতেই তারা দেখতে পায় কয়েকটি নেকড়ে মানব রাস্তায় দাঁড়িয়ে গাড়িগুলোকে একের পর এক ভাঙচুর করছে। দুজনের সঙ্গে সঙ্গে থেমে যায়, নিঃশ্বাস পর্যন্ত আটকে রাখে, গাড়ির আড়াল ধরে ধীরে ধীরে সরে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু ঠিক তখনই অন্যদিক থেকেও আরো কয়েকটি নেকড়ে মানব চলে আসে। মুহূর্তের মধ্যেই তারা চারদিক থেকে ঘিরে ফেলে ওয়েসলি আর এমিকে। আর কোনো পথ খোলা নেই। প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে দুজন দ্রুত একটি পরিত্যক্ত গাড়ির নিচে লুকিয়ে পড়ে। কিন্তু এই লুকিয়ে থাকাটা কি সত্যি তাদের বাঁচাতে পারবে? গাড়ির নিচে লুকিয়ে থাকা অবস্থা ওয়েসলি আর এমি একদম নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল। উপরে একের পর এক নেকড়ে মানব ঘুরে বেড়াচ্ছে। তারা আশেপাশের গাড়িগুলো ছেড়ে ফেলছে, রাস্তার লাইট ভেঙে দিচ্ছে, যেন শিকার খুঁজে বেড়ানো হিংস্র জন্তু। এমনকি একটি দানব তাদের গাড়ির একেবারে কাছে এসে চারপাশ শুকতে শুরু করে। মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। এই মুহূর্তে ভাগ্য তাদের সঙ্গ দেয়। কিছু বুঝতে না পেরে দানবটি ধীরে ধীরে সরে যায়। একসময় পুরো এলাকায় আবারও নিস্তব্ধ হয়ে যায়। সুযোগ বুঝে ওয়েসলি আর এমি সাবধানে গাড়ির নিচ থেকে বেরিয়ে আসে। কিন্তু ঠিক তখনই পিপ 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 দুজনের হাতগুলির অ্যালার্ম একসঙ্গে বেজে ওঠে। 60 মিনিট শেষ। আবার মোর স্ক্রিন ব্যবহার করার সময় হয়ে গেছে। কিন্তু সেই নিস্তব্ধ রাতের মধ্যে অ্যালার্মের শব্দটা যেন বিস্ফোরণের মতো শোনাচ্ছিল। চারপাশে ছড়িয়ে থাকা নেকড়ে মানবগুলো সঙ্গে সঙ্গে শব্দের উৎস খুঁজতে শুরু করে। পরের মুহূর্তেই তারা সবাই একসঙ্গে ওয়েসলি আর এমির দিকে ছুটে আসে। দুজনের সামনে আবারও শুরু হয় প্রাণপণ দৌড়। দৌড়াতে দৌড়াতে এমির চোখে পড়ে একটি সুপার মার্কেট। এর বিশাল লোহার গেট ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। এটাই হয়তো শেষ আশ্রয়। দুইজন সর্বশক্তি দিয়ে দৌড় দেয়। গেট পুরোপুরি বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে মাটির উপর স্লাইড করে তারা ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই তারা অবাক হয়ে যায়। একটি ছোট্ট ছেলে চুপচাপ দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। সে কোনো কথা বলে না, শুধু হাত তুলে ইশারা করে, যেন সে বলতে চাচ্ছে তোমরা আমার পেছনে পেছনে আসো। অন্য কোনো উপায় না থাকায় তারা ছেলেটির পিছু নেয়। মুহূর্তেই ওয়েসলি বুঝে যায় এই মার্কেটের নিচে একটি গোপন টানেল রয়েছে, যেটা ব্যবহার করে নিরাপদে শহরের অন্য পাশে যাওয়া সম্ভব। কিন্তু ঠিক তখনই একজন অচেনা লোক এমির গলায় ধারালো তলোয়ার ঠেকিয়ে দেয়। তাদের কেউ এমি আর ওয়েসলিকে বিশ্বাস করতে পারছিল না। পরিস্থিতি সামাল দিতে ওয়েসলি শান্ত গলায় বলে, আমরা শুধু আমাদের পরিবারকে বাঁচাতে চাই, এর বাইরে আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। তার কথা শুনে কিছুক্ষণ আলোচনা করার পর অবশেষে সেই রহস্যময় লোকগুলো তাদের পথ দেখাতে রাজি হয়। অল্প সময়ের মধ্যে ওয়েসলি আর এমি টানেল পার হয়ে বের হওয়ার মুখে পৌঁছে যায়। কিন্তু বাইরের দরজাটা খুলতেই অন্ধকার থেকে একটি বিশাল নেকড়ে মানব তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনই বন্দুক তুলতে যায়, কিন্তু দানবটির গতি এতটাই বেশি ছিল যে এক আঘাতেই সে দুজনকে ছিটকে ফেলে দেয়। বিশেষ করে ওয়েসলিকে বারবার আছড়ে মারতে থাকে। ঠিক তখনই ওয়েসলির চোখে পড়ে মাটিতে পড়ে থাকা একটি মোটা লোহার পাইপ। আর 1 সেকেন্ড দেরি না করে সে পাইপটি সজোরে দানবটির শরীরে ঢুকিয়ে দেয়। প্রচন্ড যন্ত্রণায় দানবটি ছটফট করতে থাকে, তারপর নিতর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কোনো মতে প্রাণে বেঁচে দুজন আবারও পথ চলা শুরু করে। কিন্তু এবার সামনে আসে নতুন বিপদ। তারা মোর স্ক্রিন ব্যবহার করতে গিয়ে দেখে ডিভাইসটি অতিরিক্ত গরম হয়ে গেছে, ফলে এটি আর কার্যকর অবস্থায় নেই। অর্থাৎ এখন থেকে চাঁদের আলো তাদের জন্য সরাসরি মৃত্যুর সমান। চারপাশে তাকাতেই তারা একটি খোলা দোকান দেখতে পায়। দুজন দ্রুত একটি ত্রিপল দিয়ে নিজেদের শরীর ঢেকে দোকানের ভেতর ঢুকে পড়ে। ভেতর ঢুকে ওয়েসলি সিরামটি একটি ফ্রিজের মধ্যে রেখে দেয়। তারা আশা করেছিল যে ঠান্ডা হলে হয়তো ডিভাইসটি পুনরায় ব্যবহার করা যাবে, কিন্তু দোকানের ভেতরটা একদম নীরব ছিল। ঠিক তখনই একটা অদ্ভুত শব্দ তাদের কানে আসে। ওয়েসলি ধীরে ধীরে শব্দের দিকে এগিয়ে যায়। তারপর যা দেখে তা আরো ভয়ঙ্কর। একটি ছোট্ট শিশু, যে পুরোপুরি শিশু নয় আবার পুরোপুরি নেকড়ে মানবও নয়, মানে আধা আধি মিউটেশনের শিকার। সে মাটিতে বসে একটি মৃত বিড়ালের শরীর ছিঁড়ে খাচ্ছিল। কিছু বুঝে ওঠার আগেই শিশুটি ধীরে ধীরে ওয়েসলির দিকে এগিয়ে আসতে শুরু করে। ওয়েসলির আঙ্গুল ট্রিগারে ছিল, কিন্তু সে গুলি চালাতে পারছিল না। একটি শিশুকে হত্যা করার মতো মানসিক শক্তি তার ছিল না। পরিস্থিতি বুঝে এমির সঙ্গে সঙ্গে নিজের টেজার গান বের করে। বিদ্যুতের শকে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে লুসির বাড়ির পরিস্থিতিও দ্রুত খারাপের দিকে যাচ্ছিল। নেকড়ে মানবগুলো একের পর এক নিরাপত্তা ক্যামেরা ধ্বংস করে ফেলছে। এরপর তারা বাড়ির বৈদ্যুতিক বেড়ায় ধাক্কা দিতে শুরু করে, ফলে নিরাপত্তা ব্যবস্থা ধীরে ধীরে বিকল হতে থাকে। এখন পুরো বাড়িকে রক্ষা করছে শুধু দরজায় লাগানো শক্ত ব্যারিকেডটি। কিছু দানব ফাঁদে আটকে গেলেও বাকিরা থামার কোনো লক্ষণ দেখাচ্ছিল না। বিপদ বুঝে লুসি পুরো বাড়িতে ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে দেয়। সে আর এমা শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়।
ঠিক তখনই ছাদের উপর ভারী কিছুর হাঁটার শব্দ ভেসে আসে। এক মুহূর্ত দেরি না করে লুসি বন্দুক তাক করে সিলিং লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। কিছুক্ষণের মধ্যে দানবগুলো পিছিয়ে যায়, কিন্তু তার গুলিও দ্রুত শেষ হয়ে আসছিল। ওদিকে ঠান্ডা হওয়া মোর স্ক্রিন আবার ব্যবহার করে ওয়েসলি আর এমি রাস্তায় বেরিয়ে পড়ে। কিছু দূর এগোতেই তারা একদল সশস্ত্র মানুষকে দেখতে পায়। তারা দুর্দান্ত সমন্বয়ে নেকড়ে মানবদের সঙ্গে লড়াই করছিল। বুক ভরা আশা নিয়ে ওয়েসলি তাদের কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দেয় নিজেদের লোক ছাড়া তারা আর কাউকে সাহায্য করবে না। এই নিয়ে দুপক্ষের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। আর ঠিক সেই সময় পেছন থেকে একটি নেকড়ে মানব ঝাঁপিয়ে পড়ে দলের একজনকে মুহূর্তের মধ্যেই ফিনিশ করে ফেলে। ঘটনাটা এত দ্রুত ঘটে যে বাকিরা আতঙ্কে এলো পাতাড়ি গুলি চালানো শুরু করে। ওয়েসলি আর এমি কোনো ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে পাশের একটি গাড়ির আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু এই গুলির শব্দ আরো কতগুলো নেকড়ে মানবকে যে তাদের দিকে টেনে আনতে চলেছে তারা সেটা তখনও বুঝতে পারেনি। ঠিক তখনই আরেকটি নেকড়ে মানব ঝাঁপিয়ে পড়ে সেই দলের একজনের উপর। কয়েক সেকেন্ডের মধ্যেই তার মুখ ছিন্ন ভিন্ন করে ফেলে। এই দৃশ্য দেখে এমি বুঝে যায় দানবগুলো ধীরে ধীরে তাদের চারদিক থেকে ঘিরে ফেলছে। এইভাবে অপেক্ষা করলে মৃত্যু শুধু সময়ের ব্যাপার মাত্র। তাই সে মুহূর্তেই এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে নিজেই নেকড়ে মানবগুলোর সামনে গিয়ে তাদের দৃষ্টি নিজের দিকে টেনে আনবে, আর সেই সুযোগে ওয়েসলি আক্রমণ করবে। প্ল্যানটি শুনেই ওয়েসলি আপত্তি জানায়। সে জানতো এটা করা মানে নিজের মুন্ডু নিজেই নেকড়ে মানবদের হাতে তুলে দেওয়ার শামিল। কিন্তু এমির উত্তর ছিল একটাই, এখন ঝুঁকি না নিলে আমরা কেউ বাঁচবো না। শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও ওয়েসলিকে রাজি হতে হয়। পরের মুহূর্তেই এমি লুকিয়ে থাকা এক জায়গা থেকে বেরিয়ে আসে। সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। সব নেকড়ে মানবের দৃষ্টি এক মুহূর্তেই তার দিকে ঘুরে যায়। তখনই তাদের মধ্যে সবচেয়ে বিশাল দানবটি ধীরে ধীরে এমির সামনে এসে দাঁড়ায়। কিন্তু অবাক করার বিষয় হলো সে সঙ্গে সঙ্গে আক্রমণ করে না। সেটি শুধু স্থির চোখে এমির দিকে তাকিয়ে থাকে, যেন এটি তাকে চিনতে চাইছে অথবা কিছু একটা বোঝার চেষ্টা করছে। কিন্তু কি বোঝার চেষ্টা করছে সেটা রহস্যই থেকে যায়। এই ক্ষণিকের সুযোগটায় কাজে লাগায় ওয়েসলি। সে দ্রুত একটি ট্রাকের উপর উঠে ভারী অস্ত্র দিয়ে টানা গুলি চালাতে শুরু করে। অবশেষে অসংখ্য গুলির আঘাতে বিশাল দানবটি মাটিতে লুটিয়ে পড়ে। তাকে মরতে দেখে বাকি নেকড়ে মানবরাও পিছিয়ে যেতে শুরু করে। একটা মুহূর্ত নষ্ট না করে ওয়েসলি ট্রাক স্টার্ট করে এমিকে ডাক দেয়, এমি দ্রুত উঠে এসো। কিন্তু এমি ট্রাকের দিকে দৌড় দিতেই অন্ধকারের ভেতর থেকে একটি বিশাল লোমশ হাত বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যেই তাকে টেনে নিয়ে অদৃশ্য হয়ে যায়। সবকিছু এত দ্রুত ঘটে যে ওয়েসলি কিছুই করতে পারে না। এক মুহূর্তের জন্য সে স্তব্ধ হয়ে যায়, কিন্তু চারপাশে পরিস্থিতি তাকে থামার সুযোগ দেয় না। কারণ সে এই মুহূর্তেই নিজের ঘরের দিকে রওনা না দিলে তার ভাবি এবং ভাতিজিকেও বাঁচাতে পারবে না। তাই সে নিরুপায় হয়ে ভারী মন নিয়ে ট্রাক ঘুরিয়ে নিজের পরিবার দিকে রওনা দেয়। এদিকে লুসি তখনও ছাদের দিকে একের পর এক গুলি ছুটছিল। সে এমাকে বারবার লুকিয়ে থাকতে বলছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার বন্দুকের শেষ গুলিটাও ফুরিয়ে যায়। বাধ্য হয়ে সে একটি ধারালো ছুরি হাতে তুলে নেয় আর এমার হাতে দেয় ভাল্লুক তাড়ানোর স্প্রে। তখনই একটি নেকড়ে মানব জানালার কাঠ ভেঙে ঘরের ভেতর ঢুকে পড়ে। মা মেয়ে দুজন এক মুহূর্ত দেরি না করে বেডরুমের দিকে দৌড় দেয়। দানবটি ঘ্রাণ অনুসরণ করে ধীরে ধীরে তাদের খুঁজে বের করতে থাকে। ঠিক যখনই মনে হচ্ছিল মামির গল্প এখানেই শেষ, তখনই বাইরে ভেসে আসে একটি ট্রাকের তীব্র হর্ন। দানবটির মনোযোগ সেদিকে ঘুরে যায়, আর ট্রাকের স্টিয়ারিং এ ছিল ওয়েসলি। সে কোনো দ্বিধা না করে ট্রাক তুলে দেয় দানবগুলোর উপর। একটির পর একটি নেকড়ে মানব চাকার নিচে পিষ্ট হয়ে যায়। কিন্তু শেষ দানবটি সরাসরি ট্রাকের উপর লাফিয়ে ওঠে। তাকে ছুড়ে ফেলতে ওয়েসলি পুরো গতিতে ট্রাক চালিয়ে সোজা কোর্ডের গ্যারেজে ধাক্কা মারে। ওদিকে লুসি আর এমা ভেবেছিল বিপদ শেষ, কিন্তু হঠাৎই দেয়াল ভেঙে আরেকটি নেকড়ে মানব ঘরে ঢুকে পড়ে। লুসি দ্রুত এমাকে একটি আলমারির ভেতরে লুকিয়ে দেয় আর নিজে দরজার আড়ালে ছুরি হাতে অপেক্ষা করতে থাকে। দানবটি সবার আগে আলমারির সামনে পৌঁছে দরজাটি ভেঙে ফেলে। ভয়ে কাঁপতে কাঁপতে এমা স্প্রেটি তার মুখে ছুড়ে মারে। কয়েক সেকেন্ডের জন্য দানবটি দিগ্ভ্রান্ত হয়ে পড়ে, আর সেই সুযোগে লুসি পাশের কোড়ালটি তুলে নিজের সমস্ত শক্তি দিয়ে আঘাত করে। এক আঘাতেই দানবটি মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওয়েসলি ঘর ঢুকে তাদের জীবিত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সেই স্বস্তির নিঃশ্বাস বেশিক্ষণ টেকে না। গ্যারেজের দিক থেকে আবার ভেসে আসে ভয়ঙ্কর গর্জন। এদিকে তাদের বন্দুকের সব গুলিও শেষ, আর সূর্য উঠতে এখনো 15 মিনিট বাকি। এই 15 মিনিট পার করাটাই এখন সবচেয়ে বড় যুদ্ধ। তখন ওয়েসলির মাথায় আসে শেষ পরিকল্পনা, যেটা সফল হলে সবাই বাঁচবে, কিন্তু হয়তো সে নিজে আর কখনো আগের মানুষ হয়ে ফিরবে না। সে শেষবারের মতো লুসি আর এমার দিকে তাকায়, নীরবে তাদের বিদায় জানায়। তারপর নিজের হাত ঘড়িটি খুলে লুসির হাতে তুলে দেয়। ঘড়িটিতে ঠিক 15 মিনিটের অ্যালার্ম সেট করা ছিল,
এরপর একা সে বাড়ির বাইরে বেরিয়ে যায়, আর বাইরে অপেক্ষা করছিল মিউটেটেড কোর্ডি। ওয়েসলি ধীরে ধীরে মাথা তুলে সরাসরি সুপারমোর দিকে তাকায়। কয়েক সেকেন্ডের মধ্যেই তার শরীর পরিবর্তন হতে শুরু করে, হাড় ভাঙতে থাকে, শরীর ফুলে ওঠে, আর সেও পরিণত হয় এক নেকড়ে মানবে। পরের মুহূর্তে শুরু হয় দুই দানবের ভয়ঙ্কর লড়াই। তবে একটি বিষয় পরিষ্কার ছিল, মিউটেশনে তার শরীর পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু তার যুদ্ধের দক্ষতা এখনো অটুট রয়েছে। আর কয়েকটি আঘাতেই সে কর্ডিকে সম্পূর্ণ কাবু করে ফেলে। শেষ আঘাতে নিজের বিশাল নখ দিয়েই তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলে। ঘরের ভেতর দাঁড়িয়ে লুসি পুরো ঘটনাটি দেখছিল। তার বুক কেঁপে ওঠে, কারণ এখন কোর্ডি নেই, কিন্তু ওয়েসলি আছে। আর ওয়েসলি, সে আগের ওয়েসলি নেই, এখন সে একটি দানব। তাই সে দ্রুত এমাকে আবারও আলমারির ভেতর লুকিয়ে দেয়। তখনই তার চোখে পড়ে মাটিতে পড়ে থাকা একটি বিশাল গুলি। কাপা হাতে সে বন্দুকটি লোড করে, তারপর ওয়েসলিকে থামানোর চেষ্টা করে। সে তাদের পরিবারের কথা বারবার মনে করিয়ে দেয়। তুমি শনের ভাই, তুমি একজন ফাইটার, তুমি একজন যোদ্ধা। সে এইগুলো বলছিল এই আশায় হয়তো ভেতরের ওয়েসলি এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। কিন্তু কোনো লাভ হয় না। ওয়েসলি প্রচন্ড গর্জন করতে করতে সিল করা দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে পড়ে। লুসি শেষবারের মতো তার ভাইয়ের ছবিটা ওয়েসলির সামনে তুলে ধরে। তবুও দানব ওয়েসলি থামে না। ঠিক যখন লুসি ট্রিগারে আঙ্গুল রাখতেই যাচ্ছে, তখনই বিপ 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 ওয়েসলির হাতঘড়ির অ্যালার্ম বেজে ওঠে। একটি মুহূর্ত দেরি না করে লুসি জানালার দিকে গুলি চালায়। জানালার কাঁচ ভেঙে যায়। ভোরের প্রথম সূর্যের আলো সরাসরি ঘরের ভেতর ঢুকে পড়ে। কয়েক মুহূর্ত পর লুসি ধীরে ধীরে মাথা তুলে তাকায়। তার সামনে দাঁড়িয়ে থাকা দানবটি আর নেই, বরং সেখানে দাঁড়িয়ে আছে আবার সে পরিচিত মানুষটি ওয়েসলি। তো গল্পটি একটি রহস্য রেখে দিয়ে এখানেই শেষ হয়, যে ওয়েসলি কিভাবে আবার দানব থেকে মানুষে রূপান্তরিত হলো।